আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলা বলতে আমরা যে সচরাচর যে ইতিহাসটা দেখি তারও পূর্বের ইতিহাস, অর্থাৎ বাঙালি জাতির যে উৎপত্তি, যেটা সেখান থেকে যে শুরু হয়েছিল, কোনখান থেকে শুরু হয়েছিল, সেই জিনিসটা আজকে আমরা দেখবো ইন ডিটেলস। ওকে, তো এখানে আমি একটা খসড়া ম্যাপ আঁকছি। এটা কিন্তু অরিজিনাল ম্যাপের মতো না, তবে আপনি অরিজিনাল ম্যাপ খুললে আমার এই ম্যাপের ডিরেকশনটা ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে এখানে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, যাকে বলা হয় ইন্দোচীন। তার ঠিক পাশেই মায়ানমার, তারপর ত্রিপুরা, আসাম আছে এখানে। এইটা বাংলাদেশ। বাংলাদেশের পশ্চিম পাশে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের নিচে উড়িষ্যা, আর পশ্চিমবঙ্গের উপরে বিহার, উত্তরপ্রদেশ। আর এখানে এই যে চিহ্ন দিয়ে বুঝাচ্ছি এটা গঙ্গা নদী, যেটা বাংলাদেশে এইসব পদ্মা নদীতে রূপান্তর হয়। আর এখান থেকে ব্রহ্মপুত্র নদ, যেটা আসামে গিয়ে পৌঁছায়, ব্রহ্মপুত্র নদ বাংলাদেশ হয়ে। আচ্ছা, এটা উত্তরপ্রদেশ, এটা ককেশাস পর্বতমালা। তারপর এখানে ইরান, এখানে আফগানিস্তান এবং পাকিস্তান। আফগানিস্তান পাকিস্তানের মাঝখানে এই জায়গাটাকে বলা হয় খাইবার গিরিপথ। আর এটা ভূমধ্যসাগর, এটা আফ্রিকা। আমরা আমরা জানি যে এই ভারতের এইখানে সৌদি আরব আছে, সৌদি আরবের পাশে আফ্রিকা। তো আমরা একটু ম্যাপটাকে জাস্ট ধারণ করব বোঝার জন্য আর কি। ঠিক আছে, ওকে। বাংলা এই ভূমিতে প্রমাণ পাওয়া গেছে যে আজ থেকে 20,000 বছর পূর্বেও এখানে মনুষ্য বসতি ছিল। ওকে, তাহলে শুরুটা এখানে হয় যে 20,000 বছর পূর্বে মনুষ্য বসতি ছিল, এটা ফার্স্ট কথা। এবার সেকেন্ড কথা আসি, যেটা অ্যাকচুয়ালি ইতিহাসের ধারাবাহিকতায় ক্রমবিবেচনায় বর্ণনা করা হয়। সেটা কি? সেটা হলো গিয়ে এই যে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের একটা জায়গা আছে যাকে বলা হয় ইথিওপিয়া। ইথিওপিয়া একটা দেশ আর কি। সেই ইথিওপিয়া থেকে এক শ্রেণীর মানুষ যারা বাংলায় চলে আসে, এই যে বাংলায় চলে আসে, আমরা এটাকে বলি 1 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার দল। এই 1 নাম্বার দলের মানুষদেরকে আমরা বলবো নেগ্রিটো, যারা আফ্রিকার ইথিওপিয়া থেকে বাংলায় আসে। একদম প্রাচীন বাংলা শুরুটা হয় এই নেগ্রিটোদের থেকে। এই নেগ্রিটোরা মেবি তারা কৃষিকাজ জানতো না, এরা শিকার করতো, এরা হয়তো বনে বাজারে থাকতো, এরকম একটা ব্যাপার হইতে পারে মেবি। এই নেগ্রিটোদের যে বংশধর বর্তমান বাংলাদেশে আছে তাদেরকে বলা হয় সাঁওতাল প্লাস মুন্ডা এরা। আচ্ছা, তো নেগ্রিটোদের পরে আজ থেকে এই নেগ্রিটোরা আসে 5,000 বছর পূর্বে। ওকে, অর্থাৎ 5,000 বছর বলতে 5000 বিসি, মানে যীশু খ্রিস্টের জন্মের 5,000 বছর আগে এই নেগ্রিটোরা বাংলায় ছিল আর কি, এরকম একটা ধারণা করা হয়। ওকে, এরপর দ্বিতীয় যে জনগোষ্ঠীটা আসে তারা এই অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া পাড়ি দিয়ে তারা আসে এই ইন্দোচীনে, লাওস, ভিয়েতনাম। তারপর তারা মায়ানমার, ত্রিপুরা হয়ে বাংলাদেশে প্রবেশ করে। আমরা এটাকে দিলাম 2 নম্বর জনগোষ্ঠী। আচ্ছা, এই 2 নম্বর জনগোষ্ঠীকে যেহেতু অস্ট্রেলিয়া থেকে আসে, অর্থাৎ দক্ষিণ দিক, পৃথিবীর দক্ষিণ পাশে প্রশান্ত মহাসাগরের যে জায়গা, ওই জায়গাগুলো থেকে আসে, এই জন্য ওটাকে বলা হয় অস্ট্রিক জনগোষ্ঠী, বা আমরা বলতে পারি অস্ট্রিক। আচ্ছা, এরা একটু সভ্য ছিল, এরা কৃষিকাজ জানতো, এবং এরা শিকার করত। আচ্ছা, এবার একটু আসি, অস্ট্রিকরা কৃষিকাজ জানতো প্লাস শিকার করত। ওকে, অস্ট্রিকদেরকে বলা হয় যে বাঙালি জাতির মেইন অংশটা তৈরি হয় অস্ট্রিকদের থেকে, অর্থাৎ বাঙালি জাতির উৎপত্তিটা হয় অস্ট্রিকদের থেকে। যেহেতু এরা শিকার করত, এই জন্য বাঙালি জাতিকে বলা হয় নিষাদ জাতি ইজ ইকুয়াল টু
বাঙালি, কারণ এদের পূর্বপুরুষরা শিকারী ছিলেন। ওকে ওকে, এবার একটু আসি। বলা হয় যে এই অস্ট্রিক থেকে বাঙালি জাতির উৎপত্তি হয়। এই কথাটা একটু লিখে নিতে হবে আমাদেরকে, যে বাঙালি জাতির উদ্ভব হয় বা উৎপত্তি হয় অস্ট্রিক থেকে। অ্যাকচুয়ালি কেন? কারণ এরপর আরো কিছু জনগোষ্ঠী আসে, সেগুলো থেকে কেন উৎপন্ন হয় না সেটা একটু আসি। এই অস্ট্রিকরা এসে নেগ্রিটুদেরকে গ্রাস করে ফেলে, মানে নেগ্রিটুদেরকে উচ্ছেদ করে। সো আমরা এই জিনিসটাকে এভাবে দেখাই যে এই দুই এককে উচ্ছেদ করে ফেলে, উচ্ছেদ। আচ্ছা, তাহলে এখন পুরা ভূমিটা কার? অস্ট্রিকদের। ওকে, এটা ছিল অস্ট্রিকটা যখন বাংলায় আসে তখন বাংলার আজ থেকে 4000 বছর পূর্বে, 4000 বিসি। 5000 বছর পূর্বে নেগ্রিটুরা, 4000 বছর আগে অস্ট্রিকরা। ওকে, খ্রিস্টপূর্বে 3000 বছর পূর্বে, 3 বা 3.5 বা ওই অস্ট্রিকদের আসার সমসাময়িক সময়ে এই ভূমধ্যসাগরের আশেপাশের অঞ্চল, এখানে কারা বাস করতে? এখানে কোন কোন দেশ আছে? যেমন গ্রিস আছে, ইতালি আছে, তুরস্ক আছে। মানে ওই সময় আর কি, খ্রিস্টপূর্বেরও আজ থেকে এই সময়কাল আছে 2024 থেকে শুরু করে প্রায় প্রায় 5 থেকে 6000 বছর পূর্বে যারা বসবাস করতেন এখানে, তাদের একটা অংশ আমরা এখানে 3 দ্বারা ডিনোট করি। এই 3 ডিনোট করার এই অংশটা তারা পাকিস্তানের এখানে আসে, এই যে এখানে ফার্স্ট এখানে। তারপর এদের একটা অংশ এখানে চলে আসে, আর একটা অংশ বাংলাদেশে আসে, অর্থাৎ প্রথমেই বসতি স্থাপন করে পাকিস্তানে। আচ্ছা, এই জন্য এইখানে একটা সভ্যতা তৈরি হয়, এই সভ্যতাটাকে বলা হয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা। আচ্ছা, এই সিন্ধু সভ্যতার খুবই গুরুত্বপূর্ণ দুইটা শহর হলো গিয়া হরেপ্পা প্লাস মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার খুবই গুরুত্বপূর্ণ দুইটা শহর। এরপর এই বিড়িতে আসে। আচ্ছা, আমরা 3-এ চলে আসি। 3-এর এই জনগোষ্ঠীকে আমরা বলি দ্রাবিড়। ওকে, তো দ্রাবিড়রা এসে এই অস্ট্রিকদের উচ্ছেদ করতে পারে না, এদের সাথে মিক্সড হয়। তাহলে আমরা এই 2 এবং 3 এদেরকে আমরা বলবো মিক্সড। তবে এরা জনসংখ্যায় কম ছিল, তাই এই এখানে এসে তারা খুব একটা মানে প্রভাবশালী হতে পারেনি। প্রভাবশালী অস্ট্রিকরাই হয়ে গেছে আর কি, ঠিক আছে। বাট প্রভাবশালী হয়েছে কোথায়? এই সিন্ধু সভ্যতা থেকে তারা এখানে চলে আসে, এখানে প্রভাবশালী হয় ভারতের এই দক্ষিণ প্রান্তে। এটাকে বলা হয় সাউথ ইন্ডিয়া। এই ওড়িশার পরে এখানে আছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা। 4টা অঞ্চল, 4টা রাজ্য নিয়ে ভারতের এই দক্ষিণ ভারত গঠিত। এই দক্ষিণ ভারতের যারা জনগোষ্ঠী তাদেরকে বলা হয় দ্রাবিড়। রবি ঠাকুরের একটা মানে কবিতা আছে যেটা ভারতের জাতীয় সঙ্গীত, যেটাকে বলা হয় পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বেঙ্গল, বিন্দ, হিমাচল, যমুনা, গঙ্গা, উৎকল, ধরণী তরঙ্গ, জলধি তরঙ্গ। উনি প্রথমে বলছেন যে পাঞ্জাব অর্থাৎ পাকিস্তানের এই অংশটা, তারপর সিন্ধু পাকিস্তানের নিচের অংশটা, তারপর গুজরাট, মারাঠা, তারপর এই দ্রাবিড়ের কথা উনি বলেছিলেন, তারপর উড়িষ্যা, তারপর বেঙ্গল, আর হিমাচলের পাশে এই যে গঙ্গা এই অঞ্চলটা অর্থাৎ উত্তরপ্রদেশ, দক্ষিণ প্রদেশ, আর এই জলধি তরঙ্গ মানে ভারত মহাসাগরের যে পানি, এই সব মিলেই ভারতবর্ষ, ঠিক আছে। তো এই রবি ঠাকুরের কিন্তু কবিতায় এই সাউথ ইন্ডিয়ান বা দ্রাবিড়দের কথাটা আছে। ওকে, তো দ্রাবিড়রা আসে ভূমধ্যসাগর থেকে, 3 তারা এসে একটা সভ্যতা তৈরি করে যাকে বলা হয় সিন্ধু সভ্যতা। তার মানে সিন্ধু সভ্যতা কাদের? দ্রাবিড়দের। সিন্ধু সভ্যতা। ওকে, এটা 2টা গুরুত্বপূর্ণ শহর, হরপ্পা আর মহেঞ্জোদারো। আর সিন্ধু সভ্যতা আবিষ্কার করছে 1921 সালে মেবি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়।
বন্দ্যোপাধ্যায় এই ভদ্রলোক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। আচ্ছা, সিন্ধু সভ্যতা কিন্তু মোটামুটি আমরা পড়েছিলাম পৃথিবীর প্রাচীনতম সভ্যতা যাকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা, সেই মেসোপটেমীয় সভ্যতা সমসাময়িক না, ওরা মেবি কলোরীয় বা মিশরীয় সভ্যতা সমসাময়িক ছিল এই সিন্ধু সভ্যতা, বেশ উন্নত ছিল। ঠিক আছে, গেল এটা। এবার আসি 3 গেল, দ্রাবিড়ের আসলো। এবার 4 কোথা থেকে আসলো? 4 আসলো এই চীন প্লাস মঙ্গোলিয়া, চীনের পাশেই মঙ্গোলিয়া। আমরা জানি যে চাইনিজ মানুষ আর কি, আসলে চাইনিজ না, মঙ্গোলিয়া প্রজাতি আর কি, মঙ্গোলিয়ার থেকে আসে আর কি। এই চায়না প্লাস মঙ্গোলিয়া এই তিব্বত ভূমি থেকে পার হয়ে বিড়িতে আসে, অথবা এই লাওস অথবা ইন্দোচীন থেকে বিড়িতে আসে। তার মানে আমরা বলতে পারি 4 নাম্বার, এটা 4, এটাও 4। ইন্দোচীন, এই লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, এটাকে বলা হয় ইন্দোচীন। ঠিক আছে, তো 4 নাম্বার যারা ওই ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এবং চীন প্লাস মঙ্গোলিয়া থেকে আসে, এদেরকে বলা হয় মঙ্গোলয়েড বা ভুটচনীয়। ক্লিয়ার? এরা বর্তমান সময়ে বাংলাদেশে অনেক আছে, যেমন আমাদের দেশের উপজাতি সম্প্রদায় যারা আদিবাসী বা উপজাতি, চাকমা, মারমা, গারো, ত্রিপুরা, এগুলো সব ওই ইন্দোচীন মঙ্গোলয়েড প্রজাতির আর কি, যাদের নাক খাড়া। পৃথিবীর ওই অংশটা, যে অংশটাতে মানুষের চেহারা একটু সুন্দর বলতে জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, তারপর ভিয়েতনামিয়ান, লাওস, কম্বোডিয়ান, থাইল্যান্ডের, মায়ানমার, এই যে এশিয়ান, এই সোমাটিক বর্ণের আর কি, এই অঞ্চলের মানুষরা বাংলাদেশে যারা আসে তাদেরকে বলা হয় ভুটচনীয় বা মঙ্গোলয়েড। ওকে, আচ্ছা, তো এরা এসেও এই অস্ট্রিকদেরকে উচ্ছেদ করতে পারেনি। এরা কি করছে? এরা এই অস্ট্রিকদের সাথে মিক্সড হয়েছে, ওকে। এখন যেহেতু মিক্সড হয়েছে, সেহেতু অস্ট্রিকরা এখনো ওখানে সেরা। ঠিক আছে, এই অস্ট্রিকরা যেহেতু দ্রাবিড়ের অনেকেই চলে গেছে ওই অংশ থেকে, সবাই দক্ষিণ ভারতে চলে আসছে, তো অস্ট্রিক এবং মঙ্গোলয়েড অর্থাৎ 2 এবং 4 এরা মিলে তৈরি করে একটা নতুন জাতি, যাকে বলা হয় বাং। ধারণা করা হয় বাং থেকে বাঙালি জাতির উৎপত্তি হয়, বাঙালি জাতির উৎপত্তি। একটু খেয়াল করি, অস্ট্রিকদের কিন্তু কেউই উচ্ছেদ করতে পারেনি, তারা জাস্ট মিক্সড হয়েছে, যার কারণে অস্ট্রিকদের থেকে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। তার মানে আমি বলতে পারি যে অস্ট্রিকদের থেকে বাঙালি জাতির উৎপত্তি। ওকে, এবারে শুধু ধর্মীয় ক্যাচালে আসি। ধর্মীয় ক্যাচালটা কি? খ্রিস্টপূর্বে 500 বছর পূর্বে, অর্থাৎ যিশু বা ঈসা আলাইহিস সালাম জন্মের 500 বছর পূর্বে, আমরা জানি ভারতবর্ষের এই বিহারে, ভারতবর্ষের কোথায়? বিহারে গৌতম বুদ্ধ আসে। তো এই বিহারে ওনার জন্ম হয়, গৌতম বুদ্ধের। আচ্ছা, বিহারের যেখানে জন্ম হয় সেখানে ওনার সাথে আরো একজন লোক ছিলেন যার নাম বিম্বসার, অর্থাৎ বিম্বসার প্লাস গৌতম বুদ্ধ। ইনি ছিলেন রাজা। কোথাকার রাজা? উনি একটা নতুন একটা মহাজনপদ তৈরি করেছিলেন। সেই মহাজনপদের রাজা ছিলেন এই বিম্বসার। ওনার মহাজনপদের নাম ছিল মগধ। খুব ইম্পর্টেন্ট, এই প্রথম মগধের কথা আসে, এই যে মগধ। আচ্ছা, অঙ্গুত্তর নিকায়ত বৌদ্ধ ধর্মের একটা প্রাচীন গ্রন্থ। কি বলছি? এটা হলো গিয়া বৌদ্ধদের প্রাচীন গ্রন্থ। এই গ্রন্থে ভারতবর্ষে মোট মহাজনপদের সংখ্যা ছিল 16টা। তার মধ্যে এই বাংলা অঞ্চলে ছিল 3টা, যেটা অর্থবেদে পাওয়া যায়, অঙ্গ, মগধ আর বঙ্গের কথা। আচ্ছা, মগধ কি কি দ্বারা তৈরি ছিল? মগধ ছিল পাটনা। পাটনা কোথায়? বিহারে। আচ্ছা, বিহারের রাজধানীর নাম, বিহারের একটা জায়গার নাম পাটনা, মেবি রাজধানী, আমার জানা নাই সঠিক।
আর বাংলা, বাংলা বলতে কি বোঝায়? তৎকালীন সময়ে বাংলা বলতে এই ইউরোপিয়ানরা কি বুঝতো? আচ্ছা, একটু খেয়াল করি। খ্রিস্টের সময়ে বাংলাকে ইউরোপিয়ানরা চিনত গঙ্গা ডিরাই নামে। কেন গঙ্গা ডিরাই? মানে এই যে সবুজ কালারের, এটা গঙ্গা নদী আর এটা ব্রহ্মপুত্র নদী। গঙ্গা প্লাস ব্রহ্মপুত্র এই দুইটাকে মিলিত হয়ে বলা হয় গঙ্গা ডিরাই। ওরা মনে করতো ভারত থেকে এই জনপদটা আলাদা, এই নদী দুইটার মাঝখানের যে জনপদ সেটা কি বলা হয়? বাংলা। তাহলে বাংলা কি? বাংলা ইজ ইকুয়াল টু গঙ্গা প্লাস ব্রহ্মপুত্রের মাঝের জনপদ। এটা কি কি ছিল? এটা ছিল পশ্চিমবঙ্গ, বর্তমান বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের বারাক উপত্যকা পর্যন্ত, এই পুরোটা ছিল বাংলা। তো এই মগধের যে অঞ্চলটা সেটা ছিল পাটনা অঞ্চল, অর্থাৎ বিহার, বোঝাই যাচ্ছে। তখন নাম ছিল গায়া এই বিহারের। তো পাটনা অঞ্চল, বাংলা অঞ্চল, এই দুটো মিলে তৈরি হয় মগধ। ক্লিয়ার? আচ্ছা, ধারণা করা হয় ওড়িশা এবং এখানের আরো কিছু অঞ্চল মিলে তৈরি হয় অঙ্গ। ঠিক আছে? তাহলে অঙ্গ তৈরি হয় কোত্থেকে? অঙ্গ নামক সাম্রাজ্যটা ওড়িশা, পশ্চিমবঙ্গের কিছু অংশ। ক্লিয়ার? তো এই বিম্বসার গৌতম বুদ্ধের সমর্থক ছিলেন, যেহেতু গৌতম বুদ্ধের ধর্মীয় অবতার বা ধর্মীয় দিক থেকে উনি আসছিলেন। তো বিম্বসার ছিলেন গৌতম বুদ্ধের বিশ্বস্ত একজন সেবক বলা যায় আর কি। তো ইনি ছিলেন রাজা। কোথার রাজা ছিলেন? উনি মগধের রাজা ছিলেন, মগধ নামক সাম্রাজ্যের। ওকে, ওনার সন্তানের নাম হলো গিয়ে অজাত শত্রু। এটা মহাভারত এবং রামায়ণে এই ঘটনাটা আছে। অজাত শত্রু তার একজন সহযোগী ছিল যার নাম দেবদত্ত। আচ্ছা, এই দেবদত্ত ছিল এই গৌতম বুদ্ধের সমসাময়িক একজন ঋষি বা একজন ধর্মীয় পণ্ডিত। এই দেবদত্ত অজাতশত্রুকে প্রচারণা দেওয়ার কারণে বিম্বসার অর্থাৎ নিজের বাবাকে সে বন্দী করে। পরবর্তীতে সে আবার ছেড়ে দেয়, তার বাবা তাকে মাফ করে দেয়, কিন্তু সে আবার দেবদত্তর প্রচারণায় পড়ে তার বাবাকে আবার সে বন্দী করে এবং বন্দী করার পর সে মেরে ফেলে। আচ্ছা, অজাতশত্রু যেহেতু তার বাবাকে মেরে ফেলে, এবার সে একটু হুঁশ জ্ঞানে আসে, তারপর সে আবার গৌতম বুদ্ধের কাছে যায় মাপ চাইতে। বুদ্ধ হয়তো তাকে মাফ করে দেয়। পরবর্তীতে অজাতশত্রু কি করে? এই অজাতশত্রু আশেপাশে যত রাজ্য আছে সেগুলো জয় করতে শুরু করে। যেমন সে প্রথমে জয় করে এই বঙ্গভূমিটা জয় করার সময় সেই পাটনা এলাকায় তার রাজধানী ছিল রাজগীর, বিহারের নালন্দা যেখানে আছে। নালন্দা ইউনিভার্সিটির নাম তো শুনছেন। নালন্দা ইউনিভার্সিটি বিহারের রাজগীর নামক জায়গায় এই অজাতশত্রুর রাজধানী ছিল। উনি যখন ওনার সাম্রাজ্য বানাইতেছিলেন তখন পাটনা এলাকায় উনি একটা নগর তৈরি করেন। পরবর্তীতে সেই নগরীর নাম হয় পাটালিপুত্র। ঠিক আছে? পাটনা থেকে পাটালিপুত্র আর কি, বা পাটালিপুত্র থেকে পাটনা, সরি। তো এই পাটালিপুত্র কিন্তু রাজধানী ছিল না, ছিল একটা শহর, সেটা তৈরি করছিলেন অজাতশত্রু। অজাতশত্রুর রাজধানী ছিল রাজগীর, যেটা বিহারের নালন্দা। পাটনাও বিহারে। ঠিক আছে? আচ্ছা, অজাতশত্রু মারা গেলেন, ওনারই একটা বংশ পরবর্তীতে প্রায় 200 খ্রিস্টপূর্বের 200 বা 230 এরকম একটা সময়ে রাজবংশ তৈরি হয় এই মগধ এলাকায়। সেই রাজবংশটার নাম কি? সেই রাজবংশটার নাম নন্দ রাজবংশ। আচ্ছা, সেটা কি? খ্রিস্টপূর্ব 200 থেকে 300 বিসি, এই সময়কালটাতে। সেই সময় আর একটা ঘটনা ঘটে। সেটা কি? সেটা হলো গিয়া এই ইরান এবং ককেশাস এলাকা, ঠিক আছে, ইরান ককেশাস, এই এলাকা থেকে একদল জনগোষ্ঠী তারা ধর্মীয় গ্রন্থ নিয়ে
মাইগ্রেট হয়, এই যে ধর্মীয় গ্রন্থ থেকে মাইগ্রেট হইতেছে এখানে হয়, আর সেই জনগোষ্ঠী বাংলাদেশে আসে। ওকে, তো এই পুরো ভারতবর্ষে এই জনগোষ্ঠীটা আসে 1500 বছর ধরে, অর্থাৎ 1500 বিসিতে, আর বাংলাদেশে আসে 200 বিসিতে। ক্লিয়ার? ওকে, তাইলে আমরা বলতে পারি 5 নম্বরে যারা আসে তাদেরকে বলা হয় আর্য। তারা একটা ধর্মীয় গ্রন্থ নিয়ে আসে যাকে বলা হয় বেদ, ধর্মগ্রন্থ। তো এই ধর্মগ্রন্থ বেদ নিয়ে যারা আসে তাদেরকে বলা হয় আর্য। তারা আসে ইরান প্লাস ককেশাস। 5 নম্বর ডিনোট করে দিচ্ছি আমি, 5 নম্বর। আচ্ছা, তো এই ধর্মগ্রন্থ নিয়ে আসার পর তারা হয়তো ওই অঞ্চলে ধর্ম প্রচার করে। তখন ওই অঞ্চলে এই যে বাকি 4টা জনগোষ্ঠীর লোক ছিল, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, যাদেরকে বলা হয় অনার্য, অর্থাৎ আর্য পূর্ব। আর্য পূর্ব, ঠিক আছে? এই অনার্য বা আর্য পূর্ব জাতির সাথে এরা যখন ধর্ম প্রচার করে, এরা তখন মিক্সড আপ হয়। তাহলে 5-এর সাথে বাকিরা মিক্সড। এই মিক্সড হওয়ার পর যে জাতি তৈরি করে সেটাকে বলা হয় অ্যাকচুয়াল বাঙালি জাতি। আচ্ছা, ওকে, ফাইন। এদিকে এই বৌদ্ধদের আর কি যে ধারাবাহিকতা, তাদের রাজবংশ ছিল নন্দ রাজবংশ, এই মগধে আর কি। মগধে যারা নন্দ রাজবংশ ছিল, সেই নন্দ রাজবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। ঠিক আছে? আচ্ছা, এদিকে আরেকটা ঘটনা ঘটে, সেটা কি 326 বিসিতে, 326 বিসি মহাবীর আলেকজান্ডার উনি ভূমধ্যসাগরের নিচেই তো গ্রিস, অর্থাৎ পাশে, উনি সেখান থেকে সেনাবাহিনী নিয়ে উনি সরাসরি ভারতবর্ষে অ্যাটাক করেন। ভারতবর্ষের পাঞ্জাব অ্যাটাক করছে। পাঞ্জাবে একজন রাজা ছিলেন যার নাম পুরী, তার সাথে হিদাসপিদের যুদ্ধ হয় এবং সেই রাজা পুরী তিনি হেরে যান। আচ্ছা, উনি চলে আসে এই গঙ্গা নদীর কাছে, বেঙ্গলের কাছে চলে আসে। বা গঙ্গা নদীর কাছে এসে দেখে যে নন্দ রাজবংশের অনেক সৈন্য, উনি আর যুদ্ধ করেন না, উনি ফিরে যান। ওনার সেনাপতি ছিল কাইনাস, সেই কাইনাসের সাথে পরামর্শ করে উনি ফিরে যান। তবে ওনার কিছু অংশ জয় করেছিল ভারতবর্ষের, ওখানে কিন্তু ওনার আনুগত সৈন্য ছিল। ক্লিয়ার? আচ্ছা, এইটা ছিল এই নন্দ রাজবংশের সময়কালে, আর শেষ রাজা ছিলেন ধননন্দ। আচ্ছা, তখন এই পাটালিপুত্র বা মগধে যখন শেষ রাজা ছিলেন ধননন্দ, সেই সময়ে একজন ব্যক্তি যিনি অনেক শিক্ষা দীক্ষায় উন্নত ছিলেন, সেই ব্যক্তির সাথে এই ধননন্দের একটা সম্পর্ক তৈরি হয়, দুঃসম্পর্ক। সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম ইতিহাসে চাণক্য, চাণক্য নামে পরিচিত। ধননন্দের সাথে ওনার একটা জ্ঞানজাম বাঁধে। ঠিক আছে? চাণক্য কি করে, ওনার বন্ধু যিনি ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্য নামে পরিচিত, এই চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে মিলে এই ধননন্দকে উচ্ছেদ করে। ধননন্দকে উচ্ছেদ করার পর এই চাণক্য প্লাস চন্দ্রগুপ্ত এরা এই মগধের সিংহাসনে বসেন এবং তৈরি করেন প্রাচীন বাংলার সর্বপ্রথম ঐতিহাসিক রাজত্ব, যাকে বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য বা মৌর্য বংশ। ওকে, তো ফার্স্টে যখন গ্রিকরা আসছিল এখানে, তখন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন না, তখন ছিল নন্দ রাজবংশ। তারা অনেক সেনাবাহিনী নিয়ে এই বাংলায় কিন্তু ঢুকতে পারেন নাই। আলেকজান্ডার তিনি সেনাপতি কাইনাসের সাথে পরামর্শ করে উনি চলে যান। পরবর্তীতে আরো একজন গ্রিক, অর্থাৎ আলেকজান্ডার মৃত্যুবরণ করেন 324 বিসিতে, ঠিক 2 বছর পর আর কি। তারপর সেনাপতি সেলুকাস তিনি গ্রিসে ক্ষমতায় আসেন। উনি আবার কিন্তু এই বাংলায় আসছিলেন। উনি যখন বাংলায় আসেন তখন ক্ষমতায় দেখেন এই চন্দ্রগুপ্ত মৌর্যকে। ঠিক আছে? পরে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের মেয়ের সাথে ওই সেলুকাসের বিয়ে হয়, অর্থাৎ সেলুকাসের জামাতা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, এই শুরু হয় প্রাচীন বাংলার ইতিহাস। বাংলায় এতকাল যাবৎ এই
মোটামুটি বৌদ্ধ ধর্মের মানুষ শাসন করত। এই চন্দ্রগুপ্ত মৌর্য এই ধননন্দকে পরাজিত করার পর চাণক্য যখন ক্ষমতায় আসে, চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য, এই বাংলায় সনাতনী বা আর্যরা 200 বিসিতে তখন এই এরা আসে 1500 বিসিতে। এই আর্যরা একটু লিখে দিচ্ছি, এরা আসে 1500 বিসি থেকে, বাট বাংলায় আসে 200 বিসিতে। ঠিক আছে, 1500 বিসি থেকে ভারতবর্ষে আসা শুরু করে, বাংলায় আসে 200 বিসি, মানে 1000 বছর একটা সময়কাল ছিল এই আর্যরা আসতো। ঠিক আছে, পরবর্তীতে এই আর্যদের থেকেই তৈরি হয় চাণক্য বা চন্দ্রগুপ্ত মৌর্য, অর্থাৎ হিন্দু একটা রাজবংশ। আমরা ঢুকবো তারপর প্রাচীন বাংলার ইতিহাস, চন্দ্রগুপ্ত মৌর্য, তারপর পর্ব আমরা গুপ্ত সাম্রাজ্য, তারপর আসবে পাল সাম্রাজ্য, তারপর সেন, তারপর মুসলমান সাম্রাজ্য। এভাবেই কিন্তু বাংলার ইতিহাসটা আগায়। এটা হলো গিয়ে প্রাচীন বাংলার প্রাচীনতম ইতিহাস, যেখান থেকে বাঙালি জাতির উৎপত্তি হয়েছিল এবং কারা তখন বাংলাদেশের বা বাঙালিদের ক্ষমতা ছিল সেটা জানার ইতিহাস।